নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শোনাচ্ছি সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের শিলালিপি। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজ শোনাবো উপন্যাসের 10ম পর্ব। সেই যে আমার নানান রঙের দিনগুলি। পদ্মার পাড়ে নির্জন ক্যাম্পে বসে ভাবছে রঞ্জন চট্টোপাধ্যায়। নানান রঙের দিন, উদয়াস্তের সীমাচিহ্ন দিয়ে আঁকা। এক একটি দিন যেন একটি করে পর্দা সরিয়ে নিয়েছে, আরো গভীর, আরো নিবিড়, আরো বিচিত্র এক একটি অজানিতের ওপর থেকে। প্রতিদিন নিজেকে আবিষ্কার করা হয়েছে তিলে তিলে। নিজেকে জানার সঙ্গে সঙ্গে আরো বেশি করে জেনেছি পৃথিবীকেও। আমি এলাম, আমি দেখলাম, আমি জানলাম। আমার চেতনার পান্নার রঙে পৃথিবী হলো সবুজ। রবীন্দ্রনাথের কথা। শুধু চেতনার পান্নার রং নয়, চুনির রঙও বটে। দিকে দিকে, দেশে দেশে সবুজ মাটির ওপর খড়িত হয়ে পড়েছে চুনির মতো, পদ্ম রাগের মতো মানুষের রক্ত। এশিয়ায়, আফ্রিকায়, ইউরোপের দুর্বল রাষ্ট্রগুলোর ওপর। আমেরিকার কালো নিগ্রোদের কালো রক্তে তৈরি হচ্ছে পিচের পথ। ডেট্রয়েটের মোটরের পেট্রোল যোগাচ্ছে রক্তের নির্যাস। তাই চামড়া বাঁচাবার জন্য একদল হয়েছে পোষা বুলডগ, আর একদল নিরক্ত বর্ণহীন একসার ছায়ামূর্তি। শুধু সুরঙ্গের অন্ধকারে, কালো অরণ্যের ছায়ায়, কারাগারের আড়ালে, দ্বীপান্তরের ওপারে জন কয়েক সত্যিকারের মানুষ তপস্যা করে চলেছে, প্রতীক্ষা করে চলেছে রক্ত সমুদ্রে অবগাহন করে সভ্যতার দিকচক্রে কবে দেখা দেবে নতুন সূর্য। তাদের চেতনার পান্নার রঙে উদ্ভাসিত হয়েছে নতুন পৃথিবী। চুনির রক্তরাগ মুছে গেছে। সবুজ আর নতুন ফসলে ভরা রক্তের মালিন্যহীন উত্তর সাগর দক্ষিণ সাগর পরিব্যাপ্ত মহাপৃথিবী। কিন্তু সে কবে, কত দেরি তার? নানা রঙের দিনগুলি তার উত্তর এনেছে নানাভাবে। কখনো আশায় উত্তেজনায় দুলে দুলে ফুলে ফুলে উঠেছে হৃৎপিণ্ড। মনে হয়েছে নতুন উষার স্বর্ণদ্বার খুলে যেতে আর তো দেরি নেই। বিশ্বের ভাণ্ডারী শুধিবে না এত ঋণ? জালিয়ানওয়ালাবাগে যত রক্ত ঝরেছে তার হিসেব নিকেশ করবার জন্য প্রস্তুত হচ্ছে লক্ষ লক্ষ চট্টগ্রাম। আয়ারল্যান্ড ছেড়ে একদিন মানে মানে পালাতে পথ পায়নি ইংরেজ। আমেরিকায় ঘাড় ধাক্কা খেয়ে সিংহের জাতি একদিন ভীরু কুকুরের মতো ল্যাজ গুটিয়ে পাড়ি দিয়েছে আটলান্টিক। জুয়োর যুদ্ধে সামান্য কয়েকজন চাষার বলিষ্ঠ প্রতিরোধের গর্জনে রুল ব্রিটানিয়ার জয়সঙ্গীত আপনা থেকেই রুদ্ধকণ্ঠ হয়ে গেছে। আমরাও পারব, নিশ্চয় পারব। এত বড় ভারতবর্ষ আমাদের, এই কোটি কোটি মানুষের দেশ। আজ যারা ঘুমিয়ে আছে, রুদ্র ভৈরবের পদাঘাতে তারা জাগবেই। সব্যসাচী দুঃখ করেছিল। কসাইখানা থেকে গরুর মাংস গরুতেই বয়ে আনে। বিদেশির হুকুমে দেশের মানুষই দেশপ্রেমীর গলায় পরিয়ে দেয় ফাঁসির দড়ি। কিন্তু এ দুঃখ একদিন থাকবে না। নিজেদের অপরাধ, নিজেদের লজ্জার ভারে তারা একদিন মিশে যাবে মাটিতে। জাগবে ঈশান, বাজবে বিষান, পূর্বে সকল বন্ধ। তবুও দ্বিধা আসে, কতটুকু শক্তি আমাদের, কি বা সামর্থ্য? বেঙ্গল অর্ডিন্যান্স তার সংশোধিত ফৌজদারি আইনের নাম নিয়ে তাণ্ডব চালিয়ে যাচ্ছে দিকে দিকে। কতটুকু দাম বিনয় বসু, দীনেশ মজুমদার, রামকৃষ্ণ বিশ্বাস, দীনেশ গুপ্ত অথবা প্রদ্যোৎ ভট্টাচার্যের আত্মদানের? কোনো মূল্য আছে অনন্তহরি, প্রমোদ রঞ্জন, কাকরির রাজেন লাহিড়ী, আশফাকুল্লাহ আর লাহোরের ভগৎ সিংয়ের আত্মবলির? দেশের সাধারণ মানুষ, যাদের নিয়ে দেশ, যাদের মুক্তি দেবার আকুল আকাঙ্ক্ষায় আমরা ঘর ছাড়লাম, কি কৃতজ্ঞতা পেলাম তাদের কাছ থেকে? সুযোগ সুবিধে পেলে তারা ইনফরমার হয়, নেত্র সেনের মতো অবলীলাক্রমে ধরিয়ে দেয় পুলিশের হাতে। ভারতবাসী আইবি পুলিশ মিথ্যে ষড়যন্ত্র মামলা তৈরি করে, সওয়াল করে ভারতবাসী পাবলিক প্রসিকিউটর, শাস্তি দেয় কালো বিচারক। তবে কার জন্য এই স্বাধীনতা সংগ্রাম, কিসের সমর্থনে? বছর দেড়েক আগে একটা বিচিত্র বই পড়েছে রঞ্জন, নতুন নেতার হাতে গড়া একটা দেশ। অদ্ভুত বই, কথাগুলো ভালো বোঝা যায়নি।
যিনি লিখেছেন তিনি ভালো করে বোঝাতেও পারেননি। তবু চমক লেগেছে। সমস্ত মানুষের রাষ্ট্র, তোমার আমার চাষার শ্রমিকের সকলের গড়া রাষ্ট্র। ছোট বড় কেউ কোথাও নেই, সকলের জন্যই সেখানে সব। বিশ্বাস হয়নি। রূপকথার গল্পের চেয়েও আরো অবিশ্বাস্য আর অসম্ভব বলে মনে হয়েছে সে লেখা। এ কি সম্ভব? এমন কি হতে পারে? তোমার আমার সকলের দেশ, কেউ বড়লোক নেই, কেউ ছোট নয় কারুর চাইতে। এ কি করে হয়? বেনুদাকে প্রশ্ন করেছিল, এ কি করে হয়? বেনুদা বলেছিলেন, ঠিক জানি না। আপনার মনে হয় সম্ভব? ঠিক ভেবে দেখিনি এখনো। অনাসক্তভাবে বেনুদা জবাব দিয়েছিলেন, তবে যতটা শুনেছি ওরা একটা এক্সপেরিমেন্ট করছে রাশিয়ায়। তার ফল কি হবে তা অবশ্য এখনো নিশ্চয় করে বলা শক্ত। কিন্তু কি চমৎকার! উচ্ছ্বসিতভাবে রঞ্জন বলেছিল, যদি এ সম্ভব হয়। বেনুদা চিন্তিত মুখে বলেছিলেন, যতটা ভাবছ অত চমৎকার হয়তো নয়। ও সম্বন্ধে দু একটা লেখা আমি হালে পড়েছি ইংরেজি কাগজে। ওরা নাকি সাম্যবাদের নামে মানুষের ওপরে বড় বেশি অত্যাচার করছে, ঘর থেকে নিরীহ মানুষকে পথে বের করে দিচ্ছে, টাকা পয়সা লুট করছে, এমনকি মেয়েদের সতীত্বের মূল্য পর্যন্ত রাখছে না, তাদেরও সোশিয়ালাইজড করে ফেলছে। রঞ্জন শিউরে উঠল, কি ভয়ানক! বেনুদা বললেন, হ্যাঁ, ইংরেজি কাগজগুলো তাই লিখেছে। আরও বলছে যে ওদের যিনি সত্যিকারের নেতা ছিলেন, মতভেদ হয়েছে বলে চক্রান্ত করে দেশ থেকে তাকে তাড়িয়ে দিয়েছে। কাজেই এখনই এত খুশি হইও না, পৃথিবীর লোকেরা কেউই ওদের ভালো বলছে না। রঞ্জন চুপ করে রইল। কেমন ব্যথা বোধ হয়, কেমন যেন বিশ্বাস করতে কষ্ট হয়। বিমলির প্রসঙ্গ তুলে ভোনার দল যেমন একদিন কালি ছিটিয়ে দিয়েছিল মালঞ্চমালার স্বপ্নে, তেমনি করে এই নতুন স্বপ্ন বিলাসকেও যেন কলঙ্কিত করে দিলেন বেনুদা। মেয়েদের সতীত্বের যারা মূল্য দেয় না, তাদের সাম্যবাদের কি দাম! তবু শুধু ওইটুকু বাদ দিলে কি চমৎকার হতো। বড়লোকের টাকা পয়সা কেড়ে নিক, কোনো আপত্তি নেই তার। হালদার, বিধুবাবু, বাজারের নবীন মাধব সাহা কিংবা মাধুলাল দাগা মারোয়াড়ি এদের সর্বস্ব লুট করে নিলেও খুশি হবে রঞ্জন। শীতের দিনে এই শহরের রাস্তাতেই তো ভিখিরিকে ঠান্ডায় জমে যেতে দেখেছে সে। কি ক্ষতি হয় রামনগর জমিদার বাড়িটাকে দখল করে ওখানে ওইসব ঘর ছাড়া মানুষের মাথা গোজবার ঠাঁই করে দিলে? আমার রাষ্ট্র, এ বোধ যদি ভারতবর্ষের প্রত্যেকটি লোকের প্রাণের মধ্যে সজাগ হয়ে উঠত, কত বড় কাজ হতো তাহলে, কত সহজ হয়ে যেত। কিন্তু ওই সতীত্বের কথা সব আলোকে যেন কালো করে দেয়। আর বেনুদা বলেছিলেন, ওসব বড় বড় কথা ভাববার সময় আমাদের নেই এখন। আগে তো ইংরেজ তাড়াতে হবে, তারপর দেখা যাবে কতটা সম্ভব ও সমস্ত। তা তো বটে, কিন্তু ইংরেজ তাড়ানো কি সোজা? কত অস্ত্র, কত সৈন্য সামন্ত, কত বড় প্রতিরোধ, তার সামনে কি করে দাঁড়াবে তারা? বাধা দেবে কোন শক্তিতে? 30 সালের বন্যার মতো 30-এর অহিংস আন্দোলনও শুধু কতগুলো অপমৃত্যুর স্বাক্ষর রেখে গেল, তার বেশি কিছুই না। এ রক্তের বন্যাও কি শেষ পর্যন্ত তাই হবে? বারে বারে যেমন ব্যর্থ হয়েছে গদর দলের অভিযান, সিপাহী ব্যারাকে পিংলের বিদ্রোহের চেষ্টা, রাসবিহারী ঘোষ, বাঘাযতীনের আপ্রাণ প্রয়াস, আর চট্টগ্রামের প্রাণবলি। নিজের মনকে নিয়ে ক্লান্ত হয়ে উঠেছে রঞ্জন। বিপ্লবের রঙিন স্বপ্ন কাজের জটিল পথে এসে ঘা খাচ্ছে বারে বারে। ক্লান্তি, হতাশা, নৈরাশ্য। মৃত্যুর রোমান্স কেটে গেছে, মাঝে মাঝে পীড়িত বোধ হয় নিজেকে। কতদিন চলবে এইভাবে? শুধু চোরের মতো লুকিয়ে লুকিয়ে চলা, শুধু ফিসফিস করে কথা বলা, বড় জোর দুটো একটা ডাকাতি, আর দিন রাত পৃথিবী শুদ্ধ মানুষকে অবিশ্বাস করে চলা। দেশের কাজ করছি, অথচ সমস্ত দেশ বাধা দিচ্ছে। আশ্চর্য! 1930-এর আন্দোলন তো এ বাধা দেয়নি। লম্পট ব্রিজবিহারী থেকে শুরু করে রেল স্টেশনের কুলি পর্যন্ত সাড়া দিয়েছিল সেদিন। এমনকি ভোনার মতো ছেলেও দেশ মায়ের বন্দনা গেয়েছিল, তু হামারা দিল কা রশনি, তু হামারা জান। তবে এই রক্তঝরা পথে তারা নেই কেন? ভয় পায়? তাও তো বিশ্বাস হয় না।
সেই মদের দোকানের সামনে বোতলের ঘা খেয়ে যার মাথা ফেটেছিল, ক্লাসের সেরা ছেলে মৃগাঙ্ক, যে পুলিশের লাঠির মুখে সকলের আগে গিয়ে দাঁড়াতে পেরেছিল, তারা কি তাদের চাইতেও কাপুরুষ? তবে অথচ সে পথেও কি দেশ তার সব প্রশ্নের জবাব পেল? না, পায়নি। সে তো মৃগাঙ্কই বলেছে পরিষ্কার ভাষায়। কেন বুঝিনি চৌরি চৌরার অর্থ, বারদৌলির মানে কি? চৌরি চৌরা কোথায়, বারদৌলি? মহাত্মা গান্ধী সম্পর্কে কেন এমন তীব্র অসন্তোষ আর বিক্ষোভ মৃগাঙ্কের মনে? কেন আর একবার চিৎকার করে সে বলেছিল, ইট ইজ এ বিট্রেয়াল, বিট্রেয়াল টু রেভলিউশন? আজকের রঞ্জন চট্টোপাধ্যায় উত্তর পেয়েছে তার। নিঃসঙ্গ এই অন্তরীণ বন্দী জেনেছে সে সত্যকে, কিন্তু সেদিনের রঞ্জু জানত না, কেউ জানায়নি তাকে। ওই বইটাই মাথার মধ্যে ঘোরে। যদি ওরকম হতো, সমস্ত মানুষের রাষ্ট্রে ছোট বড় সব মানুষ একসঙ্গে এগিয়ে আসত লড়াইয়ের জন্যে, কত সোজা হয়ে যেত এই কাজ। এই রক্তঝরা জটিল নিঃশব্দ যাত্রা যদি রূপায়িত হতো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জয়যাত্রায়। আয় 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 ডাকিতেছি সবে, আসিতেছে সবে ছুটে। গুরু গোবিন্দ, রাশিয়ার লেনিন, কিন্তু এদেশে কে আছে? কে দেশের সব মানুষকে এনে ফেলতে পারে এক মহাবিপ্লবের প্রাণবন্যায়? ধ্যাত, সব বাজে। মনের মধ্যে পিছিয়ে পড়ার পঙ্গু ভাববিলাস, এ হওয়া উচিত নয় কিছুতেই। এর পেছনে কি আছে করুণাদির সেই দুর্বোধ্য কথাগুলোর কোনো প্রেরণা? কবি শিল্পীর জন্য এই ক্রান্তির কালো মেঘ নয়, তার শুধু সৃষ্টি, শুধু গান, শুধু সংকল্প। কিন্তু রবীন্দ্রনাথের কথাও তো মনে পড়ে, কবি তবে উঠে এসো যদি থাকে প্রাণ। তবু করুণাদিকে ভোলা যায় না। ওই কথাগুলোর আড়াল থেকে কি একটা উঁকি দেয়, মনকে যেন পিনের ঘা দিয়ে খুঁচিয়ে তুলতে থাকে। কিসের ব্যর্থতা করুণাদির? এই বিপ্লব আন্দোলনের সঙ্গে তার যোগাযোগটাই বা কোনখানে? বেনুদার বোনের মুখে এই নৈরাশ্যবাদ মনে হয় অবদ্ধ, মনে হয় প্রহেলিকার মতো। আর তাছাড়া তার কবিতার সত্যিকারের মর্যাদা তো পেয়েছে সে। বিপ্লবী বাংলার কবি, এই সম্মান তাকে দিয়েছে আর একজন, দিয়েছে তার প্রতিভার সবচেয়ে বড় পুরস্কার। হঠাৎ ছলাৎ করে উঠল বুক। না, মিতা নয়, এবার থেকে মিতাকে সে মুছেই ফেলবে মন থেকে। সেই বর্ষার সন্ধ্যা, আচমকা একটা ঝোড়ো বাতাসের ঝাপটায় ছবির হাতখানা ফুলের মালা হয়ে রঞ্জুর মুঠোর মধ্যে এসে পড়েছিল। তার চোখ দুটি, তার মুখখানা, সে তো কোনো বিপ্লবী নায়িকার নয়। সে মুখের সঙ্গে মিল আছে তার প্রথম বধূ, সেই ছোট মেয়ে উষার। সে চোখের সঙ্গে সাদৃশ্য আছে সূর্যের শেষ আলোয় রাঙা নারিকেল ভীতি মর্মরিত কোনো ড্রাগন দ্বীপে বন্দিনী রাজকন্যার। চরিত্রহীন আর বিশ্বাসঘাতকের একই দণ্ড আমরা দিই, সে মৃত্যুদণ্ড। বেনুদার গলা, গলা নয়, বাঘের গর্জন। কি সাংঘাতিক অপরাধ করতে যাচ্ছিল! সর্বাঙ্গ কেঁপে উঠল থরথর করে। মিতা নয়, লেনিনের রাশিয়াও নয়। একলা চলো, একলা চলো। হাত নয়, সাপ। নিজেকে বাঁচাও ওই পাপের বিষাক্ত স্পর্শ থেকে। ইতিমধ্যে একদিন আর একটা ঘটনা ঘটে গেল। শনিবার অরোরা বায়োস্কোপ হল থেকে ওরা বেরুল জ্যাক অ্যান্ড দি বিন ট্রি আর চার্জ অব দি লাইট ব্রিগেড দেখে। বেশ ছোটখাটো একটা দল ওদের। রঞ্জন, পরিমল, জিমন্যাস্টিক ক্লাবের সন্ডা ছেলে রোহিণী আর বিশ্বনাথ। পরিমল বললে, আয় একটা করে লেমনেড খাওয়া যাক সবাই। লেমনেডের সন্ধানে রেস্তোরাঁর দিকে এগোতেই একটা অপ্রত্যাশিত দৃশ্য। ভেতরের বেঞ্চে 4-5টি ছেলে খুব তরিবোধ করে চা আর চপ কাটলেট খাচ্ছিল। ওরা অনুশীলনের ছেলে, কাজের চাইতে নাকি চেঁচামেচি ওদের বেশি, আর পুলিশের হাতে বোকার মতো পটাপট ধরা পড়তেও ওরা ওস্তাদ। এর জন্যে রঞ্জনরা ওদের করুণা করে, অশ্রদ্ধাও করে। আর এমনি মজার ব্যাপার, ওরাও নাকি এদের দলের সম্পর্কে ঘোষণা করে থাকে অনুরূপ ধারণা। ওরা চপ কাটলেট খাক বা না খাক সেটা বড় কথা নয়। সবচাইতে যেটা আশ্চর্য তা হলো ওদের দলের মধ্যেই বসে আছে অজয় দত্ত। অজয় দত্ত ওদের নতুন রিক্রুট ছেলে। সে কেমন করে গিয়ে ভিড়ল অনুশীলনের ওই ছোকরাদের পাল্লায়। লেমনেড আর খাওয়া হলো না। এরা কয়েক মুহূর্ত স্তম্ভিত হয়ে সেদিকেই তাকিয়ে রইল। তারপরে একটা গর্জন করল রোহিণী, হোয়াট দ্যাট, হাউ ইজ ইট?
ক্লাসে বরাবর ইংরেজিতে ফেল করে ছোকরা, তাই গালিগালাজ করবার সময় ইংরেজি ছাড়া তার মুখ দিয়ে আর কিছু বেরুতে চায় না। অনুশীলনের দলটা মুখ ফিরিয়ে তাকালো এদিকে, দেখল এদের। মুহূর্তের জন্য অজয় দত্তের মুখ ছাইবর্ণ হয়ে গেল। সে তৎক্ষণাৎ মাথা ঘুরিয়ে নিলে অপরাধীর মতো। রোহিণী বললে, অজয়, কাম অ্যাওয়ে। ও দলের মধ্যে থেকে একজন উঠে দাঁড়ালো অলসভাবে, একবার আড়মোড়া ভাঙল। তারও জিমন্যাস্টিক করা শক্ত চেহারা, আড়ে বহরে রোহিণীর কাছাকাছি হবে সে। মারামারি ব্যাপারে শহরের নাম করা ছেলে বিশু নন্দী। বিশু নন্দীর গায়ে একটা কলারওয়ালা গেঞ্জি, নিচে চওড়া বুকখানা, খুদে খুদে চোখে একটা আশ্চর্য উদাসীনতা, খাড়া দুটো চোয়ালে উদ্যত খাঁড়ার মতো ভঙ্গি। বিশু নন্দী শান্ত গলায় বললে, কেটে পড়ো চাঁদ, তোমাদের পাখি পালিয়েছে। তারপর এমনভাবে হাই তুলল যেন গোটা কয়েক মাছি তাড়ানোর ব্যাপারে এর চেয়ে বেশি উদ্যম ব্যয় করতে সে রাজি নয়। রোহিণীর চোখে আগুনের হলকা। নো, সার্টেনলি নট। বিশু নন্দী তেমনি শান্ত স্বরে বললে, ইয়েস। তারপর সেনাপতির ভঙ্গিতে ফিরে দাঁড়িয়ে আদেশ করলে, চলো সব। অনুশীলনের দলটা উঠে ওদের সামনে দিয়ে বেরিয়ে গেল। পরিমল ডাকলে, অজয় শোনো। অজয় জবাব দিলে না, শুনতেই পায়নি যেন। কিন্তু জবাব দিলে বিশু নন্দী। কথা বললে না, তার বদলে মুখ ঘুরিয়ে হো হো করে হেসে উঠল। সে হাসির চাইতে জুতোর ঘা সহ্য করা সহজ। যেন একটা ধারালো রেঁদা ঘষে ওদের পিঠের চামড়া শুদ্ধ ছুলে দিয়ে গেল একেবারে। তাও সহ্য হতো, কিন্তু বিশু নন্দীর একজন সহচর যাওয়ার আগে মন্তব্য করে গেল, কাওয়ার্ড পার্টি। কাওয়ার্ড পার্টি? রোহিণী গর্জন করে বললে, দি লাস্ট ট্র ইন ক্যামেল ব্যাক। ইংরেজিটা ভুল বলেছে রোহিণী। একবার ইচ্ছে করল সংশোধন করে দেয় কথাটাকে, কিন্তু রোহিণীর মুখের দিকে তাকিয়ে তার ভ্রম সংশোধনের সাহস হল না আর। খুন চড়েছে রোহিণীর মাথায়, রক্ত চড়েছে চোখে, দাঁতে দাঁতে একটা অদ্ভুত শব্দ করল সে, যেন ধারালো একটা অস্ত্র দিয়ে কেউ আঁচড় কাটছে শক্ত পাথরের গায়ে। ফলো মি ফ্রেন্ডস। পরিমল বললে, মারামারি করবে নাকি? মারামারি না তো কি এই ইনসাল্ট পকেটিং করব? কিন্তু সেটা কি ঠিক হবে? জিজ্ঞেস করল রঞ্জন। কাওয়ার্ডস, গো ব্যাক। খোলার ওপর থেকে ছিটকে পড়া খোয়ের মতো জবাব দিলে রোহিণী। আমাকে গাল দিলে আমি ডাইজেস্ট করতে পারতাম, কিন্তু তাই বলে পার্টিকে অপমান? দে উইল হ্যাভ এ গুড লেসন। তবু নো নো। রোহিণী এবারে হুঙ্কার ছাড়ল, রিভেঞ্জ চাই। আই হ্যাভ লস্ট মাই টেম্পারেচার। ফলো মি অর গো ব্যাক। কথাটা টেম্পারেচার নয়, টেম্পার, রঞ্জন বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই হনহন করে এগিয়েছে রোহিণী। সুতরাং অনুসরণ করা ছাড়া গত্যন্তর রইল না। বুক দূর দূর করছে, কাঁপছে হাত পা। মনে পড়ছে বিশু নন্দীর জল্লাদের মতো চেহারাটা। তবু পিছুলে চলবে না, পার্টিকে অপমান। পরিমল একবার বললে, কাজটা ঠিক হচ্ছে না কিন্তু। রোহিণী শুনতে পেল না, শুনলে ইংরেজি বুক নিঝেড়ে দিত একটা। কিন্তু বেশি দূর এগোতেও হলো না ওদের। সামনেই একটা নির্জন জায়গা, তার ডান দিকে জেলখানার মস্ত মাঠ, বাঁ ধারে প্রকাণ্ড আমের বাগান। সেই আম বাগানের ভেতর দিয়ে একটা পায়ে চলা পথ, পাতার ফাঁকে ফাঁকে টুকরো টুকরো জ্যোৎস্নায় দেখা গেল দলটা চলেছে সেই পথ দিয়ে। রোহিণী জোর পায়ে হাঁটছিল, প্রায় কাছে এসে একটা হাঁক দিল, স্টপ। ওরা থেমে দাঁড়ালো। আলো আঁধারিতে দেখা গেল নক্ষত্র গতিতে ফিরে দাঁড়ালো বিশু নন্দী। রোহিণী বললে, কে বলেছে কাওয়ার্ড পার্টি? বিশু নন্দী শান্ত গলায় বললে, আমি। ড্যাম উইথ অনুশীলন পার্টি। বিশু নন্দী বললে, কামন। তারপরেই যা ঘটল সেটা একটু আগেই দেখা চার্চ অব লাইট ব্রিগেডের চাইতেও রোমাঞ্চকর, ক্ষিপ্র। আকাশ থেকে যেন ঘুষির পর ঘুষি উঠতে লাগলো। রঞ্জন চোখ বুজে হাত ছুঁড়ে যেতে লাগলো, আঘাত করবার উদ্দেশ্যে নয়, আত্মরক্ষার জন্যে। বাপ! বিশু নন্দী বসে পড়ল মাটিতে, নাক চেপে ধরেছে এক হাতে। বাগানের ফাঁকে ফাঁকে ফিকে ফিকে জ্যোৎস্নায় দেখা গেল তার নাক বেয়ে নেমে আসছে কালো একটা সরু ধারা রক্ত। রোহিণীও ততক্ষণে মাতালের মতো টলছে। হঠাৎ কতকগুলো মানুষের গলার আওয়াজ, কারা যেন আসছে। মুহূর্তে দুদল দুদিকে প্রাণপণে ছুটতে লাগলো।
অনেকখানি রাস্তা পালিয়ে পথের ওপর যখন ওরা এসে দাঁড়ালো, তখন ক্ষতবিক্ষত রোহিণীকে যেন চেনা যায় না। বিশুনন্দীর হাতও ভালোই চলেছে। প্রায় অবরুদ্ধ কণ্ঠে হাঁপাতে হাঁপাতে রোহিণী বললে, খুব শিক্ষা দিয়েছি বেটাদের, কাওয়ার্ডস। পরিমল মৃদু হাসল। শিক্ষা কে বেশি পেয়েছে বলা শক্ত, কিন্তু থাক, যথেষ্ট হয়েছে, চলো এবার। আবার বিষণ্ণ হয়ে গেছে মন। বিশুনন্দীর দল মার খেয়েছে, মেরেছেও ওদের, একটা শক্তি পরীক্ষা হয়ে গেল। কিন্তু কেন এই মারামারি, কেন এই নিজেদের মধ্যে এমন রুচিহীন বিরোধ? সবাই তো দেশকর্মী, সবাই তো দেশের জন্য প্রাণ দিতেই এগিয়ে এসেছে। লক্ষ্য এক, পথও এক, তবু এই বিভেদ কেন? কর্মী হিসেবে বিশুনন্দী কোনো দিক থেকে রোহিণীর চাইতে খাটো নয়, বরং অনেক বড়। অনুশীলন দলের আরো 2-4 জন যাদের সে চিনত, তাদের প্রত্যেকের সম্পর্কে শ্রদ্ধা আছে তার। শহরের বহু সেরা ছেলে ওদের দলে। রঞ্জনের মতোই তারা খাঁটি আর অক্লান্ত কর্মী। তবু কেন এই অশোভন মারামারি? একই পরাধীন দেশের মানুষ, একই শোষণযন্ত্রে শোষিত হচ্ছে সবাই, একই কাঁটামারা বুটের নিচে দলে যাচ্ছে সকলের হৃৎপিণ্ড, আর তার প্রতিকারের জন্যই একই পথ সকলে বেছে নিয়েছে। তবে প্রতি পদে পদে বিরোধ। সেই বইতে পড়া অদ্ভুত মানুষটাকে মনে পড়ে। জাতি, বর্ণ, অর্থ গৌরবহীন মানুষের রাষ্ট্র। সে রাষ্ট্র কি গড়ে উঠেছিল এমনি দলাদলি আর বিভেদের মধ্যে দিয়েই? কে জানে। বাড়ি ফেরার পথে পরিমলকে জিজ্ঞাসা করেছিল, আচ্ছা ভাই, এ কি ভালো? পরিমল জবাব দিলে, ভালো মন্দ জানি না, এই নিয়ম। নিয়ম? নিয়ম কেন? তাছাড়া আর কি? আমরা ভালো ছেলে রিক্রুট করব, তাকে ওরা ভাঙিয়ে নেবে, আর আমরা সয়ে যাব সেটা? তাই বলে নিজেদের মধ্যে এভাবে মারামারি করতে হবে? স্বরে বেদনা প্রকাশ পেল তার। মারামারি তো ভালো, খুনোখুনি পর্যন্ত হয়ে যায় কোথাও কোথাও। চট্টগ্রামে তো মেরেই ফেলল একটি ছেলেকে। সর্বনাশ! রঞ্জন শিউরে উঠল। কেন, ভয় করছে নাকি বিশুনন্দীকে? পরিমল খোঁচা দিয়ে হাসল। না, বিশুনন্দীকে ভয় নয়। রঞ্জন গম্ভীর হয়ে গেল। নিজেদের জন্যই ভয় করছে। এইভাবে মারামারি করতে থাকলে সব উৎসাহ যে এখানেই শেষ হয়ে যাবে। তারপর ইংরেজদের সঙ্গে যুদ্ধটা হবে কেমন করে? সে ভাবনা দাদারা ভাববেন, আমরা নই। তা বটে, দাদারা ভাববেন। এতদিনে এ সত্যটা অন্তত আবিষ্কার করেছে যে তাদের ভাববার জন্য বিশেষ কিছু অবশিষ্ট নেই আর। সে দায়িত্ব দাদারাই মাথায় তুলে নিয়েছেন। তারা শুধুই সৈনিক, ভাববার দায় তাদের নয়। তাদের কর্তব্য শুধু আদেশ পালন করে যাওয়া। চিঠি দিয়ে এসো, অমুকের সঙ্গে দেখা করে অমুক খবরটা দিয়ে এসো, সাইকেল চুরি করো, বন্দুক চুরি করো, আর এক আধটা বড় কাজ, যেমন হালদারের ওপরে 1 হাত নেওয়া। এই জাতীয় সুযোগ কখনো কখনো যদি জুটে যায়, তবে তার চাইতে সৌভাগ্যের কথা আর কিছুই নেই। প্রশ্ন করো না, কৌতূহল পোষণ করো না মনের মধ্যে। শুধু মন্ত্রগুপ্তি, শুধু আয়রন ডিসিপ্লিন। কিন্তু তবুও প্রশ্ন আসে। নির্বোধ মন জর্জরিত হয় কৌতূহলের তাড়নায়, আর জেগে থাকে অস্বস্তি, অতি তীব্র অস্বস্তি। অস্বীকার করে লাভ নেই, খানিকটা আশাভঙ্গ হয়েছে যেন। কল্পনা প্রখর, অনুভূতি স্পন্দিত তার চেতনা। জীবনের প্রথম সূত্রপাত হয়েছিল দূরচারী রূপকথার জগতে, বন্ধনবিহীন যাত্রার জগতে, স্বপ্নাতুর সম্ভাবনায়। এলেন অবিনাশবাবু, সেই স্বপ্নে এনে দেখা দিলেন আর এক অদেখা সমুদ্রের আলোড়ন। বকুল বনের গন্ধ ভরা ছায়ার নিচে ঘাসের ওপর বসে অশ্বিনী শুনিয়েছিল নিখিলিস্ট আর ক্ষুদিরামের গল্প। সে তো আরো আশ্চর্য রূপকথা। তারপরে এলো 30 সালের বন্যা। সেই বন্যায় মন ভেসে গেল। সেই বন্যা তাকে প্রথম ডাক দিল সর্বনাশা ভাঙনের অভিসারে, সর্বধ্বংসী একটা বিপুল প্রবাহে নিজেকে বিলিয়ে দেবার দুরন্ত প্রেরণায়। আর সেই বন্যারই জীবন্ত রূপ সে দেখল 1930 সালে। 1930 সাল। অন্নপূর্ণা ভারতবর্ষ দেখা দিলেন রুধিরাপ্লুতা ছিন্ন মস্তারূপিণী হয়ে। এলো পরিমল। শোনালো জ্যোতির্ময় আকাশগঙ্গার বাণী, যেখানে রিভলভারের মুখে ছুরির ফলার মতো ধারালো নীল আগুন, যেখানে রক্তের প্রবাহে শতদলের মতো ফুটে আছে শত শহীদের বিদীর্ণ হৃৎপিণ্ড, যেখানে বীরের কণ্ঠে বরণের মণিমালিকার মতো ডাক পাঠাচ্ছে ফাঁসি রাশি। সে কি উন্মাদনা!
নিজের বুকের ভেতরে আগ্নেয়গিরির লাভার মতো কি যেন ফেটে পড়তে চায়। টেগরা, বীরেনগুপ্ত, প্রদ্যোৎ ভট্টাচার্য, আরো আরো অনেকে। কিন্তু কিন্তু কোথায় সে উত্তেজনা, কোথায় সে কাজের রক্তমাতাল পরিকল্পনা? শুধু কথা, শুধু সতর্কতা, শুধু দুটো একটা অস্ত্র আর কিছু অর্থ সংগ্রহের আকুলতা। অথচ কত কাজ তো চোখের সামনেই আছে। গুলি করা যায় ওই টিকটিকির সর্দার বুলডগ ধনেশ্বরটাকে। অনায়াসেই তাদের স্কুলের প্রাইজ ডিস্ট্রিবিউশনের সময় শেষ করে দেওয়া চলে জেলার সাদা ম্যাজিস্ট্রেট সাহেবকে। কিন্তু কিছুই হয় না। যথেষ্ট শক্তি আমাদের নেই। এভাবে আমরা নিজেদের ক্ষতি করতে পারি না। শুধু অতি ধীরে, অতি সাবধানে চলা। চট্টগ্রাম? ওদের কথা আলাদা। বেনুদা জবাব দিয়েছিলেন। একেবারেই আলাদা ব্যাপার ওদের। সব দলগুলোকে ওরা একসঙ্গে মিলিয়ে অত বড় কাজে হাত দিতে পেরেছিল। তাছাড়া সব বাছা বাছা নেতা ওদের। ওদের সঙ্গে আমাদের অবস্থার তুলনা হয় না। কেন হয় না? ভাবতে চেষ্টা করল রঞ্জন। চট্টগ্রাম যদি মিলতে পেরেছিল, তাহলে আমরাই বা পারি না কেন? কোথায় আমাদের বাধে? অনুশীলনের ওরা তো দেশের শত্রু নয়। না, তা নয়। ওরা ওরাই, আমরা আমরাই। সংক্ষেপে রঞ্জনের সংশয়ের জবাব দিলে পরিমল। কিন্তু ওরা আমরা কি কখনো একসঙ্গে মিলতে পারবো না? সে দাদারা বলতে পারবেন। বাস্তবিক যা দাদাদের বলা উচিত তা আমাদের বলতে চেষ্টা করাটা অনধিকার চর্চা ছাড়া আর কিছুই নয়। কিন্তু মন খুশি হয় না, অনবরত খুঁতখুত করতে থাকে। আর এইভাবে মারামারি চালাতে হবে? হ্যাঁ, দরকার হলে। হঠাৎ রঞ্জন উত্তেজিত হয়ে উঠল। এরকম করে চালালে দেশের স্বাধীনতা শুধু স্বপ্নই থাকবে, কোনোদিনই তা আসবে না, আসতে পারেও না। রঞ্জু! রঞ্জন চমকে উঠল। তীব্র একটা দৃষ্টি পরিমল ফেলেছে তার মুখের ওপর। থতমত লাগল। হ্যাঁ? আমাদের অধিকারের একটা সীমা আছে, তা ছাড়িয়ে যেও না। ঠিক কথা। রঞ্জন রইল চুপ করে। পরিমল কঠিনভাবে বলল, ওরা যা বলবেন আমরা তাই করব। সমালোচনার স্পর্ধা আমাদের মুখে শোভা পায় না। তাছাড়া এ বিপ্লববাদের পথ ছেলে খেলা নয়। পরিমল আর কোনো কথা বললে না, রঞ্জনও না। বলবার কিছু নেই। কিন্তু সত্যিই কি নেই? আদেশ দাও নেতা, আমরা পালন করে যাব। তোমাদের হুকুমে মরণের মুখে ঝাঁপিয়ে পড়বার জন্য তো সবসময় প্রস্তুত আছি। তবু একটি মাত্র জিজ্ঞাসা, এই আত্মবিরোধ, এই দলাদলি, এ কি অনিবার্য? না, আর পারা যায় না নিজেকে নিয়ে। বাড়িতে ফিরে ভাবতে লাগলো, সত্যিই সে অধিকারের সীমা ছাড়িয়ে যায় মাঝে মাঝে। উত্তেজনার খানিকটা ভাবালুতা নিয়ে এ পথে চলা যাবে না। ভাবতে হবে অনেক, বিচার করতে হবে তার চাইতেও অনেক বেশি। ইচ্ছে হলেই তো চারদিকে বিপ্লবের দাবানল জ্বালিয়ে দেওয়া যায় না। তার জন্য অস্ত্র চাই, চাই প্রস্তুতি। নিশ্চয়ই করুণাদির প্রভাব। করুণাদি সম্পর্কে তার মনে যে স্বাভাবিক দুর্বলতা আছে, এসব তারই প্রতিক্রিয়া। সন্ধ্যার অন্ধকারে টোটাচুরি করার উত্তেজনায় বিপর্যস্ত বিক্ষুব্ধ স্নায়ু নিয়ে তাঁর চোখে সে জল দেখেছিল। আভাস পেয়েছিল তার ব্যক্তি জীবনের অতি গভীর একটা দুর্গেয় বেদনার। শুনেছিল তার অশ্রুভরা আকুতি। এ পথ তোমার নয় ভাই, এ তুমি ছেড়ে দাও। চুলোয় যাক, চুলোয় যাক সমস্ত। অগ্নি দীক্ষা যে নিয়েছে তার আর ফেরবার রাস্তা নেই। হয় মৃত্যু, নয় মুক্তি। নেতার আদেশ, মুক্তি না পাও মৃত্যুকে বরণ করে নাও। প্রশ্ন নয়, সংশয়ও না। করুণাদি তার স্নেহ নিজের মনের জন্যেই তোলা থাক, বিপ্লবী রঞ্জনের জন্যে নয়। এরই দিন তিনেক বাদে বেনুদা ডেকে পাঠালেন। শোনো, একটা জরুরি কাজ করতে হবে তোমাকে। আগ্রহ ব্যাকুল মুখে তাকিয়ে থাকল রঞ্জন। কাজ করতে হবে, একটা কঠিন দুরূহ রোমাঞ্চকর কাজ। রক্ত দিয়ে যা চিহ্নিত, জীবনের মূল্য দিয়ে যা সমাপ্ত করা চলে। সমস্ত প্রাণ দোলা খেয়ে উঠল। এই ছোট ছোট কাজের খুঁটিনাটি নয়, যার ভিতর দিয়ে আত্মঘোষণা আর আত্মপ্রতিষ্ঠা করা চলে, দুহাত ভরে সেই কাজের গৌরব দাও। পারবে কিনা বুঝতে পারছি না। বেনুদা চিন্তিত আর শান্ত জিজ্ঞাসায় ওর দিকে তাকিয়ে রইলেন। পারবো, নিশ্চয়ই পারবো। বেশ ভালো কথা। একদিনের জন্য তোমাকে বাইরে যেতে হবে একটু। বাড়ি থেকে যেতে দেবে? তা দেবে। বিষণ্ণভাবে রঞ্জন হাসল। মা নেই, ঠাকুরমার অবস্থা প্রায় অপ্রকৃতিস্থ। বাবা যেন দিনের পর দিন সন্ন্যাসীর মতো হয়ে যাচ্ছেন।
বেদনা ভরা বন্ধন মুক্তি ঘটে গেছে তার। তাহলে আজ সন্ধ্যা 7টার ট্রেনে একবার রংপুর যেতে হবে তোমাকে। স্টেশনে একটি মেয়ে আসবে, তাকে সঙ্গে করে নিয়ে যাবে, নামিয়ে দেবে রংপুর স্টেশনে। আর কিছুই করতে হবে না, ওয়েটিং রুমে অপেক্ষা করবে। তারপর যে ফেরার ট্রেন পাবে তাতে করেই চলে আসবে। শুধু এই? হ্যাঁ, শুধু এই। রঞ্জনের আশাহত মুখের চেহারাটা লক্ষ্য করে বেনুদা হাসলেন। তাই বলে কাজটা একেবারে বাজে নয়, অত্যন্ত জরুরি। কিছু জিনিসপত্র যাচ্ছে, পারবে তো? রঞ্জন ঘাড় নাড়ল। তবে এই নাও টাকা, বেশি দিলাম। 2খানা সেকেন্ড ক্লাসের টিকিট করবে। সেকেন্ড ক্লাস? হ্যাঁ, সেকেন্ড ক্লাস। বেনুদার মুখে আবার মৃদু হাসির রেখা দেখা দিলে। অনেকখানি বাজে খরচের পাট বাঁচাতে হলে কখনো কখনো একটু বেশি খরচ করতে হয়। আচ্ছা, যাও তুমি। রঞ্জন চলে এলো। জরুরি কাজের আশ্বাস মিলেছে বটে, কিন্তু মন খুশি হয়নি। পদ্ধতিটাই খারাপ লাগছে। একটা মেয়ের খবরদারি করা, তাকে যথাস্থানে পৌঁছে দেওয়া, অর্থাৎ যা কিছু গুরুত্ব তা মেয়েটিরই। সে শুধু দেহরক্ষী ছাড়া আর কিছুই নয়। তা হোক, নিজের ভেতরে আর সে প্রশ্ন তুলবে না। নিজের সংশয়ের ভারটা যেন নিজের মনের ওপরেই প্রতিদিন চেপে বসেছে তার। সুতরাং যথাসম্ভব উৎফুল্ল হওয়ার চেষ্টা করল সে। একটা বৃহৎ এবং মহৎ কাজের অধিকার লাভের গৌরবে অনুপ্রাণিত হতে চাইল। স্টেশনে এলো একটু আগেই, 6:30টার সময়। 2খানা টিকিট করে প্ল্যাটফর্মের ওপর পায়চারি করতে লাগল। কিন্তু লোকের ভিড়ে বেশিক্ষণ চলাফেরা করতে ভালো লাগে না। ধনেশ্বরের টিকটিকিরা ট্রেনগুলোর ওপর কড়া নজর রাখে তাদের। হাঁটতে হাঁটতে চলে এলো প্ল্যাটফর্মের একটা কোনায়। এদিকটা প্রায় অন্ধকার। স্টেশনের নাম লেখা ঝাপসা আলোটায় বিশেষ কিছু পরিচ্ছন্নভাবে চোখে পড়ে না। শুধু একপাশে স্তূপাকার প্যাকিং বাক্স পড়ে আছে, আর তাদের ভেতর থেকে উঠছে পচা মাছের একটা চিমসে কটু গন্ধ। পেছন থেকে কে আস্তে স্পর্শ করল তাকে। চমকে উঠল সে, ফিরে দাঁড়ালো নক্ষত্র বেগে। একটি 10-12 বছরের ছোট ছেলে আস্তে আস্তে বললে, আপনাকে ডাকছে। কে? আঙুল বাড়িয়ে প্যাকিং বাক্সের স্তূপের একদিক দেখিয়ে দিলে ছেলেটি। তারপর চলে গেল জোর পায়ে। রঞ্জন এগিয়ে গেল। অন্ধকারের মধ্যে নিজেকে প্রায় মিলিয়ে দিয়ে একটি মেয়ে বসে আছে। রঞ্জন বাবু? হ্যাঁ, আমি। টিকিট করেছেন? ট্রেন এলে গাড়ির সামনে দাঁড়াবেন। আমি উঠলে তার 2 মিনিট পরে উঠবেন অন্তত। এমন ভাব দেখাবেন না যেন একসঙ্গে যাচ্ছি আমরা। আচ্ছা, বেশ, আপনি যান। রঞ্জন সরে এলো। কিন্তু অন্ধকারের মধ্যেও চিনতে ভুল হয়নি তার। ছায়ামূর্তির মতো দেখা দিয়েই সে ছায়ায় মিলিয়ে গিয়েছিল। পলকের জন্যে যেন ঝলসে উঠেছিল একখানা খাপ খোলা তলোয়ার। গলার স্বরে তীক্ষ্ণ তেজস্বিতা, যেন বেনুদার প্রতিধ্বনি। সুতপা। সুতপা? করুণাদিকে চেনে। সংঘমিত্রা তার মনে একটা অদ্ভুত অস্বস্তিকর প্রতিক্রিয়া। কিন্তু এই মেয়ে? এক লহমায় দেখলেই চেনা যায় এ আগুন, এ চট্টগ্রামের প্রীতিলতার দলের। বুড়িবালামের তীরে দাঁড়িয়ে যদি পুলিশের গুলির সামনে কেউ বুক পেতে দিতে পারে, তাহলে তা এই মেয়ে পারবে, মিতা নয়। ঠন ঠন ঠনাঠন। ঘণ্টা পড়ল। প্রথম ঘণ্টা। প্ল্যাটফর্মের ওপর তেমনি সতর্ক পদচারণা, আর মধ্যে মধ্যে লক্ষ্য করা ধনেশ্বরের লোক কোথাও থাবা গেড়ে অপেক্ষা করছে কিনা। সুতপা। হাতের শেষ আংটি, তার মায়ের স্মৃতিচিহ্ন ও অসংকোচে পার্টির কাজে বিলিয়ে দিতে বিন্দুমাত্র দ্বিধাও তো দেখা দিলে না। নিজের জন্য কিছু রাখবার নেই, এটুকুও না। অথচ মিতা? পাশাপাশি একটা অবাঞ্ছিত তুলনাবোধ দেখা দিয়ে ভাবনাকে হঠাৎ বিতৃষ্ণা করে তুলল। মিতার সারা গায়ে ঝলমল করছে গয়না, দামি শাড়ি আর সুগন্ধে সে অপরূপ হয়ে আছে। কতটুকু তার ত্যাগ, দেশের সম্পর্কে খানিকটা শৌখিন সহানুভূতি ছাড়া। অশ্রদ্ধায় মন ভরে গেল। অশ্রদ্ধা এলো মিতার ওপর, এলো নিজের সম্পর্কেও। মিতা সুন্দর, মিতা অপরূপ, হঠাৎ প্রাণ পেয়ে ওঠা একটা ফেয়ারি টেলস। আবেশ জাগানো গন্ধ তার চুলে, তার নিঃশ্বাসে। তবু মুহূর্তের আচ্ছন্নতায় যেন বিবশ হয়ে আসতে চাইল শরীর।
কিন্তু প্রবলভাবে একটা ধিক্কার দিয়ে নিজেকে সজাগ করে তুলল সে। হোক সুন্দর, তবু সে একটা পুতুলের চাইতে তো বেশি নয়। দোলাক মনকে, কিন্তু বিপ্লবীর জীবনে পথ চলার প্রেরণা তো সে দেয় না। সে পরিমলের বোন, তাই তার একমাত্র গৌরব। প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয়লক্ষ্মী নারী। নজরুলের লাইন, কিন্তু সে বিজয়লক্ষ্মী কি মিতা? চোখে ঘুম ঘুনিয়ে আসে মনে হয়। ওর কথা ভাবতে ইচ্ছে করে সন্ধ্যার আকাশে মোহ জাগানো 7 ভাই চম্পার দিকে তাকিয়ে তাকিয়ে। না, কোনোদিন মিতা তরবারি তুলে দেবে না হাতে, কপালে রক্তচন্দন আর মাথায় উষ্ণিস পরিয়ে তাকে বিদায় দেবে না কোনো জালালাবাদ বা বুড়িবালামের কঠিন অভিযাত্রায়। না, মিতাকে তার ঘৃণা করা উচিত। ড্রাগন দ্বীপের বন্দিনী রাজকন্যা আর বেঁচে নেই, একটা সব ছাড়া সে আর কিছুই নয়। তবে ঠন ঠন ঠনাঠন ঠন, 2 নম্বর ঘণ্টি। চকিত হয়ে উঠল। দূরে সার্চ লাইটের আলো ঝলমলিয়ে উঠেছে। কাঞ্চন নদীর ব্রিজে গুম গুম শব্দ। ট্রেন এসে পড়ল। ঘটাং ঘট, লাইন ক্লিয়ার। ঝড়ের মতো শব্দ করে আমিনগা এলাহাবাদ প্যাসেঞ্জার এসে দাঁড়ালো। 2nd ক্লাস কম্পার্টমেন্ট খুঁজে পেতে দেরি হলো না। সামনে যেটা সেটাতে কিছু লোক আছে, আর একটু এগিয়ে আর একখানা, একেবারে খালি। সরুন, উঠতে দিন। মেয়েলি গলার ধমক। সরে পাশের ইন্টার ক্লাসটার কাছে গিয়ে দাঁড়ালে রঞ্জন। ফিরে একবার তাকিয়েও দেখল না, দেখবার প্রয়োজন নেই। নিরাসক্তভাবে সে অপেক্ষা করতে লাগলো, যেন গাড়িটার সঙ্গে কোনো সম্পর্কই নেই তার। অল্প স্টপেজ, গন্ডগোলে আর কুলির চিৎকারে কোথা দিয়ে চলে গেল সময়। গার্ডের বাঁশি বাজল, সাড়া দিলে ইঞ্জিনের হুইসেল। গাড়ি নড়ল। চলতি গাড়িটার হাতল ধরে উঠে পড়ল রঞ্জন। আসুন, বসুন, সুতপা ডাকল। এবারে পরিষ্কার দেখা গেল খাপখোলা তলোয়ারকে। ছোট কামরা, গাড়িতে আর দ্বিতীয় যাত্রী নেই। মুখোমুখি 2খানা লম্বা সিট। ওদিকের সিটে গাড়ির দেওয়ালে হেলান দিয়ে বসেছে সুতপা। পা তুলে দিয়েছে বেঞ্চির ওপরে, একখানা সাদা আলোয়ানে ঢেকে নিয়েছে কোমর পর্যন্ত। জানলার ওপর বাহু রেখে কপালের পাশে হাত দিয়ে বসেছে নিশ্চিন্ত নিরাসক্ত ভঙ্গিতে। দাঁড়িয়ে আছেন কেন? বসে পড়ুন। সুতপা হাসল। দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি পাহারা দিচ্ছেন নাকি? না, তা নয়। সপ্রতিভ জবাব দিয়ে সে বসে পড়ল। মেয়েদের সম্পর্কে এমনিতেই তার সংকোচ বেশি, আর মিতা স্পর্শ সে সংকোচ আরো বেশি বাড়িয়ে তুলেছে আজকাল। কেমন চোখ তুলে তাকাতে পারে না মেয়েদের দিকে, ভয় করে। জাতটাকে সে বুঝতে পারে না। এদের সম্পর্কে রয়েছে তার সভয় জিজ্ঞাসা। হালে মিতা তারই ভয়টাকে আরো বাড়িয়ে দিয়েছে। চোরা চাহনি তুলে একবার দেখে নিল সুতপাকে। জানলার বাইরে চেয়ে আছে, দেখছে পেছনে ছিটকে ছিটকে সরে যাওয়া শহরের আলোগুলোকে। চিন্তামগ্ন একটা নির্দিষ্ট ভঙ্গি তার। এখানে বসবার সঙ্গে সঙ্গে যেন হারিয়ে ফেলেছে বাইরের পরিবেশকে, তলিয়ে গেছে নিজের একটা অতল স্পর্শ গভীরতার আড়ালে। যেন চারিদিকে রচনা করেছে একটা কঠিন বুহ, একটা দুর্ভেদ্য আবরণ। সে আবরণ ভাঙা যায় না। তার ভিতর দিয়ে ওর কাছে এগোবার মতো এতটুকুও পথ খোলা নেই। চোরা দৃষ্টি ফেলে দেখতে লাগলো রঞ্জন। বয়সে ওদের চাইতে বেশ বড়ই হবে। ঠিক ফর্সা নয়, ঝকঝকে মাজা রং, চোখা নাক, টানা টানা চোখ, পাতলা ঠোঁট দুটো শক্তভাবে চাপা, হেলানো গ্রীবায় যেন একটা গর্বিত ভঙ্গি প্রচ্ছন্ন হয়ে আছে তার। মাথার চুল বেশি বড় নয়, তাও রুক্ষ, খোঁপাটা ভেঙে কাঁধের ওপর আলুথালু হয়ে লুটিয়ে পড়ে আছে। সম্পূর্ণ নিরাভরণ, হাতে গাছা কয়েক রূপোর চুড়ি ছাড়া আর কিছুই নেই। কিন্তু আভরণ নাই থাক, মনে হলো, হয়তো কল্পনার খেয়ালেই মনে হলো, সুতপার কৃশ মসৃণ শরীরে একটা তীক্ষ্ণ ঔজ্জ্বল্য ঝকঝক করছে। মেয়েদের মধ্যে এ উজ্জ্বলতা সে কোনোদিন দেখেনি। চট্টগ্রামের বিপ্লবী মেয়েদের কথা জেনেছে। জেনেছে কুমিল্লার সেই 2টি মেয়ের কাহিনী, যাদের রিভলভারের গুলিতে সাদা সাহেব খাবি খেয়ে লুটিয়ে পড়ল। ওই সব মেয়েদের সম্পর্কে একটা বিস্ময় ভরা জিজ্ঞাসা জেগেছিল তার। সুতপাকে দেখে যেন সে জিজ্ঞাসার উত্তর মিলল। তলোয়ার? তার চাইতে আরো বেশি। ঝাঁসির রানী লক্ষ্মী ভাই, ভেরা ফিগনার, মাদাম হালিদা এদিব, আর কে আছে?
ঝড়াং ঝড়াং ট্রেন দ্রুত চলেছে। শুরু হয়েছে ঝাঁকুনি। মিটার গেজের দুলকি চলা গাড়ি। সুতপা দৃষ্টি ফেরালো। সঙ্গে সঙ্গে সে চোখ ঘুরিয়ে নিল বাইরের দিকে। শুনুন, সুতপা ডাকছে। কিছু বলছিলেন? একটা ছোট সুটকেস রঞ্জনের দিকে এগিয়ে দিয়ে সুতপা বললে, এটা রাখুন আপনার কাছে, দরকারি জিনিস আছে। ধরতে এলে কিন্তু ওটা নিয়েই লাফিয়ে পড়তে হবে ট্রেন থেকে। অল্প হাসল সুতপা। আচ্ছা। আবার চুপচাপ। কি বলবে খুঁজে পাচ্ছে না। সুতপা কি ভাবছে সেই জানে। অন্তত ইচ্ছে করেই ওদিক থেকে নিজের মনোযোগ সরিয়ে রেখেছে। ট্রেন চলেছে অন্ধকারের সমুদ্রে একটা অতিকায় জন্তুর মতো সাঁতার দিয়ে। এক আদ্রা আলোর টুকরো ফ্যানার ফুলের মতো ফুটে উঠেই মিলিয়ে যাচ্ছে। কি আছে সুটকেসের মধ্যে? বোমা, রিভলভার, নাইট্রিক অ্যাসিড? শুনুন, আবার ডাকল সুতপা। আবার চকিতে মুখ ফেরালো রঞ্জন। শুনেছি খুব ভালো কবিতা লেখেন আপনি। রাঙা হয়ে গেল রঞ্জন। কে বলেছে? সবাই। আপনি জানেন না আপনার বৈপ্লবিক কবিখ্যাতি কি ভয়ানক ছড়িয়ে পড়েছে? বৈপ্লবিক কবিখ্যাতি? কথাটা যেন ঠাট্টার মতো শোনালো। সন্দিগ্ধভাবে সুতপার মুখের চেহারাটা একবার লক্ষ্য করবার চেষ্টা করলে সে। মিতার মুখে যা সত্যিকারের খ্যাতির মতো মনকে প্রসন্ন করে তুলত, সুতপার কাছে তা বিদ্রুপের মতো লাগে। দুজনের জাত আলাদা। একজন মুগ্ধ, একজন প্রখর। একজনকে মানায় ছবির মতো বাগানটায়, যেখানে সে ছবির মতোই প্রাণহীন। আর একজনকে দেখা যায় কোনো ঝোড়ো রাত্রিতে, কোনো তীক্ষ্ণ বিদ্যুতের তলোয়ারের মতো খড়ো আলোয়। কিন্তু সুতপা হেসে উঠল। লজ্জা পেলেন তো? কিন্তু বিপ্লবীর তো এভাবে লজ্জিত হওয়া উচিত নয়। হাসিটা মাঝখানেই থেমে গেল। কথার সুরে এলো গভীরতা। সমস্ত সংসারকে তুচ্ছ করে তার মাথা তুলে দাঁড়ানো উচিত ভয়কে, দুর্বলতাকে। লজ্জাটা তার অলংকার নয়, অসম্মান। রঞ্জন হঠাৎ দৃষ্টিটা তুলে ধরল সোজাভাবে। শিল্পীর অহমিকায় ঘা লেগেছে। মেয়েদের সম্পর্কে তার সংশয় আছে, কিন্তু মেয়েদের উপদেশে তার শ্রদ্ধা নেই। তাছাড়া সুতপা করুণাদি নয়। একটা অদৃশ্য প্রতিদ্বন্দ্বিতা বোধ হলো চকিতের মধ্যে। কিন্তু নিজেকে বেশি করে প্রচার করাই কি খুব বড় জিনিস? জোর এক, জোরের ভানটা আলাদা। সুতপার মুখে বিস্ময়ের ছায়া পড়ল। বেশ বোঝা গেল ছেলেটিকে আরো ছেলে মানুষ বলে আশা করেছিল সে। যেন কথা বলবার ঝোঁক চেপে গেল রঞ্জনের। সতেজ আত্মপ্রতিষ্ঠভাবে বলে গেল, জোর যেদিন আসবে সেদিন নিজেকে প্রচার করব বই কি, কিন্তু যতদিন তা না আসে ততদিন অপেক্ষা করাই কি ভালো নয়? বেশ, অপেক্ষা করুন। সুতপা যেন পরাভূত বোধ করলে নিজেকে। কিন্তু সময় যখন আসবে তখন যেন সংকোচে নিজেকে আড়াল করে রাখবেন না। নিশ্চয় রাখব না। সুতপা এবার স্নিগ্ধ ভঙ্গিতে হাসল। কবির সঙ্গে কথায় পারবার জো নেই। একদিন তর্ক করব আপনার সঙ্গে। কিন্তু জানেন, আমিও একসময় কবিতা লিখতাম। সত্যি? এতক্ষণে সংশয় কাটিয়ে আগ্রহী হয়ে উঠল রঞ্জন। তবে লেখেন না কেন আজকাল? লিখি না কেন? বাহ, আপনারা লিখতে দিলেন কই? মানে ফার্স্ট ইয়ারে পড়বার সময় হঠাৎ নিজের প্রতিভার উপরে শ্রদ্ধা জেগে গেল। এক গাদা কবিতা পাঠালাম নানা মাসিক পত্রিকায়। কিছু ফেরত এলো, কিছু এলো না। সেগুলো তবে ছাপা হলো বুঝি? না। শান্ত হাসিতে সুতপার মুখ আরো বেশি করে উজ্জ্বল হয়ে উঠল। গেল সম্পাদকের বাজে কাগজের ঝুড়িতে। ফেরত দেবার দরকারও বোধ করলেন না তারা। অন্যায় বাস্তবিক। সুতপা কিন্তু সহানুভূতিটা গায়ে মাখল না। অন্যায় কিছু হয়নি। সম্পাদকেরা বুদ্ধিমান লোক। আমার কবিতা সম্বন্ধে তারা স্নেহে অন্ধ ছিলেন না। অতএব কবিতাগুলো তাদের যোগ্য মর্যাদাই পেয়েছিল। সে যাক, কথা বাড়িয়ে লাভ নেই আর। পৌঁছতে তো এখন ঘণ্টা তিনেক দেরি আছে। ভালো করে শুয়ে পড়ুন। রঞ্জন বুঝতে পারল, যত সহজে কথাটা আরম্ভ করেছিল সুতপা, তত সহজেই সেটাকে সে থামিয়ে দিতে চায়। বিপ্লবিনী সুতপা তার নিরাভরণ দেহের চারিদিকে যেন বিকীর্ণ করে রেখেছে একটা আগ্নেয় বৃত্ত। সে বৃত্তের থেকে চকিতের জন্য বাইরে এসে পড়েছিল সহজ মানুষের কাছাকাছি। তাই যেন আবার নিজেকে সংকুচিত করে নিলে সে।
যেন থাবা দিয়ে থামিয়ে দিলে অন্তরঙ্গ তার স্বাভাবিক অগ্রগতিটাকে। আমার ঘুম আসবে না এখন, আপনি শুয়ে পড়ুন। আচ্ছা। আর একটি কথাও বললে না সুতপা। চাদরটা বুক পর্যন্ত টেনে নিয়ে লম্বা হয়ে শুয়ে পড়ল। তারপর চোখের ওপর হাত দিয়ে আড়াল করে ধরলে আলোটাকে। রঞ্জন প্রশ্ন করলে, চোখে লাগছে? নিভিয়ে দেব আলোটা? না না, প্রায় আর্ত স্বরে কথাটা বললে সুতপা। তীব্র সন্ধানী চোখে তাকালো ওর দিকে। প্রায় আধখানা উঠে বসল ক্ষিপ্র গতিতে। তারপরই কোমল হয়ে এলো দৃষ্টি। স্নিগ্ধ হাসির রেখা দেখা দিলে ঠোঁটের কোণায়। না, ভুল হয়নি, একেবারে ছেলে মানুষই বটে। দরকার হলে নেবাতে পারেন। মৃদু স্বরে জবাব দিয়ে এবারে নিশ্চিন্তভাবে শুয়ে পড়ল সে। কিন্তু আলো নেবালো না রঞ্জন। তার চেতনা তখন ছড়িয়ে পড়েছে বাইরের দিকে, প্রবাহিত অন্ধকারের স্রোতের মধ্যে। হঠাৎ মনে একটা নতুন প্রশ্ন জেগেছে। আলো নেবাবার কথায় অমন করে চমকে উঠল কেন সুতপা? বিপ্লবী মেয়ে, আগুনের মতো ধারালো মেয়ে, সে খালি খালি অন্ধকারকে ভয় পায় কেন? সুতপার সঙ্গে পরিচয়টা হলো এভাবেই, কিন্তু পরিণতি যা ঘটল তা অভাবনীয়। একটু একটু করে কিভাবে সম্পর্কটা ঘনিষ্ঠ হয়ে উঠল সেটা মনে পড়ে না, কিন্তু একটা জিনিস বেশ মনে আছে। দেখা হলেই ঠোকাঠুকি বাধ্য। ওকে খোঁচা দিয়ে একটা আশ্চর্য কৌতুক বোধ করত সুতপা। কবিরা ভয়ঙ্কর মিথ্যেবাদী। ফ্যাঁচ করে উঠত রঞ্জন। কিসে বুঝলেন? অত সাজিয়ে কথা বলা দেখে। ছন্দ দিয়ে যারা কথা গুছিয়ে তোলে, সত্যের চাইতে গোছানোর দিকেই তাদের নজর থাকে বেশি। অমাবস্যার ঘুটঘুটে আধার রাত্রিরে তারা পূর্ণিমা নিয়ে কবিতা লেখে। আপনার তো হিংসে হবেই, সম্পাদকেরা লেখা ফেরত দিয়েছে কিনা? সুতপা হেসে উঠত, ধারালো ঝকঝকে হাসি। তর্ক করতে গিয়ে ব্যক্তিগত আক্রমণ, এটা বেআইনি। বারে, আপনি যা তা বলবেন তাই বলে। আর একদিন সুতপা বলে বসল, আপনি কয় মন ওজন তুলতে পারেন? 20 মন? পাগল নাকি, কোনো মানুষে তা পারে? আপনি পারেন, কবিরা নিশ্চয় পারে। আক্রমণের গতিটা বুঝতে না পেরে বিস্মিতভাবে রঞ্জন তাকিয়ে রইল। তার মানে? মানে পরিমল এসেছিল। তবু কিছু বোঝা গেল না। বোঝা গেল না? না। মুখ টিপে টিপে তীক্ষ্ণ হাসি হাসল সুতপা। পরিমল এসে একেবারে হাত পা ছুটতে লাগলো। বললে, রঞ্জু যা একটা কবিতা লিখেছে তা একেবারে প্রলয়ঙ্কর। মনে মনে পরিমলের ওপর অত্যন্ত চটে গিয়ে বিব্রত মুখে রঞ্জন বললে, যা যা, তবে এই লাইনগুলো কার? হিমালয় ধরে দেব নাড়াচাড়া, সাগরে তুলব ঘোর তুফান। রঞ্জু ততক্ষণে রক্তবর্ণ। সুতপা সকৌতুকে বললে, হিমালয় ধরে যে নাড়াচাড়া দিতে চায় সে 20-25 মণ ওজন তুলতে পারবে না? বাহ, ওটা যে কবিতা। ওই জন্যেই তো বলেছিলাম কবিরা মিথ্যেবাদী। কি আশ্চর্য! আপনি মানে কি আশ্চর্য! অস্বস্তির আর সীমা রইল না। এমনভাবে যে লোক কবিতার ব্যাখ্যা করে তার সঙ্গে তর্ক চলবে কি উপায়? একেবারেই অরসিকেশু। তবু তর্ক চলত, রাগ হয়ে যেত, ভালো লাগতো তবু। মিতা নয়, করুণাদি নয়, এ একেবারে আলাদা জাতের মেয়ে। মিতার কাছে গেলে কেমন নার্ভাস হয়ে যেতে হয়। করুণাদির প্রভাব মনকে আচ্ছন্ন আবিষ্ট করে ফেলে। কিন্তু সুতপার কাছে এক ধরনের সমধর্মিতা মেলে, কোথায় যেন খুঁজে পাওয়া যায় মানসিক সংযোগ। কিন্তু একটা জিনিস মাঝে মাঝে ভারী খারাপ লাগে। কথা বলতে বলতে হঠাৎ থেমে যায় সুতপা, কেমন যেন গম্ভীর হয়ে ওঠে। মুখের স্তব্ধ মেঘাচ্ছন্নতার মতো কি একটা আসে ঘনিয়ে। চোখ দুটো কোথায় যেন তলিয়ে যায় তার। মনে হয় আপাতত তাকে আর খুঁজে পাওয়া যাবে না। সে হারিয়ে গেছে কোনো একটা অতলান্ত সমুদ্রের গভীরে, সরে গেছে কোনো এক দুর্লক্ষ নীহারিকার আলোক লোকে। মুখের একপাশে পড়া লণ্ঠনের আলোয় কেমন অসমাপ্ত, খণ্ডিত দেখাচ্ছে তাকে। তার সম্পূর্ণ সত্তাটা চলে গেছে তার বোধের বাইরে, তার বিচারের সীমারেখার পার হয়ে। আর তখনই উঠে পড়ে সে। তখনই মনে পড়ে সুতপার মুহূর্তগুলোতে এখানে তার প্রবেশ নিষেধ। সে একান্তভাবে অনধিকারী। বলে, আচ্ছা, তবে আমি আজ চলি। সুতপা জবাব দেয় না, শুধু মাথা নাড়ে। নিঃশব্দে বেরিয়ে চলে যায় রঞ্জন। বুঝতে পারে না যে এত উজ্জ্বল, এত সহজ,
হঠাৎ তার ভেতরে অমনভাবে কিসের ছায়া ছড়িয়ে পড়ে। কোনখান থেকে আসে রাহু, সূর্যের আলোকে আড়াল করে দেয় একটা কালো আবরণ বিছিয়ে দিয়ে। মন এলোমেলো ভাবনার জাল বুনতে চায়, কিন্তু উত্তর পাওয়া গেল একদিন। সুতপা একটা বই পড়তে চেয়েছিল ওর কাছে। বই জোগাড় করে নিয়ে এলো দুপুরের দিকে। রোদে ভরা বাড়িটায় স্তব্ধতা। সুতপার দাদা অবনী রায় অফিসে বেরিয়ে গেছেন। অবনী ওদের দলের উৎসাহী কর্মী। বাড়িতে এক বিধবা মাসি থাকেন, তিনি কিছু দেখেও দেখেন না, তাই নানা কারণে এ বাড়িতে জরুরি সভা সমিতিগুলো বসত। মাসিমা বারান্দায় বসে টাকুতে পৈতে কাটছিলেন। রঞ্জনকে দেখে বললেন, খুকুর সঙ্গে দেখা করতে এসেছ? ওর তো জ্বর হয়েছে। জ্বর? কবে থেকে? কাল রাত্রির থেকে খুব জ্বর এসেছে। তাই নাকি? রঞ্জন উৎকণ্ঠিত হয়ে উঠল। একটা বই দিতে এসেছিলাম যে। যাও না, শুয়ে আছে ও ঘরে। যদি জেগে থাকে দেখা করে যাও। সাবধানে পা টিপে টিপে ঘরে ঢুকল সে। আস্তে ধাক্কা দিয়ে খুলল ভেজানো দরজাটা। বালিশের ওপর রুক্ষ চুলগুলো মেলে দিয়ে কাত হয়ে শুয়ে আছে সুতপা। এক হাতে কপালটা ঢাকা, আর একটা নিরাভরণ বাহু শিথিলভাবে এলিয়ে দিয়েছে পাশে। কোমর অবধি টানা চাদরটা বিশ্বস্তভাবে পড়ে আছে। একটা আশ্চর্য করুণতা যেন ঘিরে ধরেছে তার রোগশয্যাকে। তলোয়ারের মতো ধারালো মেয়েটিকে কি অসহায় বলে বোধ হচ্ছে। কি অবিশ্বাস্য দেখাচ্ছে এখন এই ক্লান্ত আত্মনিবেদনের ভঙ্গিটা। তেমনি সাবধানেই ফিরে যাচ্ছিল, কিন্তু সামান্য একটু শব্দ হলো পায়ের চটিটায়, আর চোখ মেলে তাকালো সুতপা। জ্বরের ধমকে টকটকে লাল চোখ দুটো। কে? দুর্বল গলায় ডাক এলো। আমি রঞ্জন। ও, আসুন। না, আপনি অসুস্থ, আজ আর বিরক্ত করব না। এই বইটা রেখে চলে যাচ্ছি। না না, যাবেন না। হঠাৎ একটা অপ্রত্যাশিত উত্তেজনায় সুতপা যেন বিছানা থেকে আধখানা উঠে বসতে চাইল। আপনি যাবেন না, আজকে আপনাকে আমার ভয়ঙ্কর দরকার। জ্বরতপ্ত চোখের দৃষ্টি আর স্বরের উত্তেজনায় যেন চমক লাগলো। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল সে। আসুন। মন্ত্রমুগ্ধের মতো রঞ্জন এগিয়ে এলো। বসুন। একটা টুল টেনে নিয়ে রঞ্জু দ্বিধাবরে বসল। বললে, আপনি অসুস্থ, এই অবস্থায় আপনাকে বিব্রত করা। না না। সুতপা মাথা নাড়ল। আমি আপনাকে খুঁজছিলুম। কেন খুঁজছিলেন আমাকে? জানেন, আমি আর বাঁচব না। রঞ্জু সভয়ে বলল, ছি ছি, এসব কি কথা বলছেন আপনি? জ্বর হয়েছে, দুদিন পরেই ছেড়ে যাবে। না, যাবে না। সুতপার আরক্ত চোখ দিয়ে আগুনের আভার মতো জ্বরের উত্তাপ ঠিকরে পড়তে লাগলো। আমি আর বাঁচব না। ভয় করতে লাগলো। ইচ্ছা করতে লাগলো সুতপার কপালে একটুখানি হাত বুলিয়ে দেয় সে, জলের পটি লাগিয়ে দেয় একটা। কিন্তু অগ্নিকন্যাকে ছোঁবার শক্তি নেই। ভয়ে জমাট হয়ে বসে রইল সে। ফিসফিস করে সুতপা বললে, আপনি লেখক। আমি মরে গেলে আপনি একটা গল্প লিখবেন। গল্প? জ্বরের ঘোরে সুতপার স্বর কাঁপতে লাগলো। হ্যাঁ, গল্প। বলুন, লিখবেন আপনি? বিপন্ন মুখে রঞ্জন বললে, ওসব থাক এখন, পরে আর একদিন হবে না হয়। না না, আর একদিন নয়, আর কোনোদিন হয়তো সুযোগই ঘটবে না। বলুন, আপনি লিখবেন এ গল্প? রঞ্জন হাল ছেড়ে দিলে। বিশীর্ণ স্বরে বললে, কি বলুন? জ্বরতপ্ত গলায় পাগলের মতো যেন প্রলাপ বকে গেল সুতপা। শুনতে শুনতে সমস্ত শরীর যেন কাঁটা দিয়ে উঠল। প্রেমের গল্প। ভাবতে পারে কেউ সুতপা বলছে প্রেমের গল্প? উজ্জ্বল তলোয়ারের ধারালো ফলা মুহূর্তে কোমল আর স্নিগ্ধ হয়ে উঠেছে রজনীগন্ধার বৃত্তের মতো। মশালের মুখে আগুন জ্বলছে না, ফুলের বুকে টলমল করছে ভোরের শিশির। এ প্রলাপ শোনা উচিত নয়, উঠে যাওয়া উচিত এখান থেকে, এখনই, এই মুহূর্তেই। একটা নিষিদ্ধ অন্তঃপুরে ঢোকবার অনুভূতি হচ্ছে। ধকধক করে আওয়াজ হচ্ছে হৃৎপিণ্ডে। গরম হয়ে উঠছে কান দুটো। সুতপার আগুন ঝরা অমানবিক রক্ত চোখ দুটোর দিকে চাইতে পারল না সে। বসে রইল নতমস্তকে। সেই পুরনো, বহু পুরনো গল্প। একটি ছেলে, একটি মেয়ে। একসঙ্গে তারা কলেজে পড়ত, একসঙ্গে তারা আলোচনা করত, একসঙ্গে চাও খেত মাঝে মাঝে।
তারপর স্বাভাবিকভাবেই এলো প্রেম। তার উপর একদিন যখন নদীর ওপারে সূর্য ডুবে যাচ্ছে, বালির চরে কাশফুলগুলোকে যখন শেষ আলোয় এক রাশ সোনার ফেনার মতো মনে হচ্ছে, চারিদিক নির্জনতার শান্তিতে তলিয়ে আছে, সেই দুর্বল মুহূর্তের অবকাশে ছেলেটি মেয়েটির হাত ধরল। ঘাসবন থেকে পাপে ছোবল মারল যেন। হাত ছিনিয়ে সরে গেল মেয়েটি। না না। না কেন? ছেলেটি আহত হয়ে বললে। তুমি তো আমাকে। না না। মেয়েটি আর্তনাদ করে উঠল। এর মানে? জানতে চেও না। অসহায় স্বরে মেয়েটি বললে। তুমি বুঝবে না। কঠোর হয়ে উঠল ছেলেটির মুখ। তাহলে কি তুমি আর কাউকে? দুহাতে মুখ ঢেকে বলল, না তা নয়। তবে কি আমরা বিপ্লবী সেই জন্যেই? কিন্তু মৃত্যুর পথেও যদি আমরা পাশাপাশি চলতে পারি, তার চেয়ে বড় আর কি আছে? না, ওসব কিছুই নয়। ছেলেটি অধীর উত্তেজনায় চঞ্চল হয়ে উঠল। বলো, সব খুলে বলো আমাকে। আমি আর পারবো না। কান্নার মধ্যে জবাব এলো মেয়েটির। আচ্ছা, বেশ। ছেলেটি চলে যাচ্ছিল, কিন্তু এবারে মেয়েটি তার হাত চেপে ধরল। চোখের জল মুছে ফেলে অদ্ভুত স্বরে বললে, তবে শোনো, আমি বিবাহিত। বিবাহিত? ছেলেটি চমকে উঠল। কই, জানতাম না তো। এ কথা তো বলনি। বলতে পারিনি। মৃত কণ্ঠে মেয়েটি জবাব দিলে। আমায় ক্ষমা করো, আমি জানতাম না। ছেলেটি চলে যাওয়ার উপক্রম করল। না না, যেও না। যখন অর্ধেকটা শুনেছ, তখন সব কথাই শুনে যাও। তেমনি মৃতস্বরে মেয়েটি বললে, তুমি জানো আমার স্বামী কে? কি হবে জেনে? শান্তভাবে ছেলেটি বললে। তবু তোমার জানা দরকার। শোনো, আমার স্বামী নীলমাধব। নীলমাধব? হ্যাঁ, পাথরের ঠাকুর। চমকে উঠল ছেলেটি। তুমি কি আমায় ঠাট্টা করছো? না, ঠাট্টা নয়। এর চাইতে বড় সত্যি কথা আমি জীবনে কখনো বলিনি। ছেলেটির মনে হলো কেমন যেন অপরিচিত হয়ে গেছে মেয়েটির গলার স্বর, যেন কোনো বহু দূর দিগন্তের ওপার থেকে সে কথা কইছে। একটা আশ্চর্য কাহিনী শোনো। তোমার হয়তো বিশ্বাস হবে না, কিন্তু আমার জীবনে এই কাহিনী সবচেয়ে ভয়ঙ্কর সত্য হয়ে আছে। আমার ঠাকুরদা ছিলেন পরম বৈষ্ণব। শ্রীকৃষ্ণকে সর্বস্ব নিবেদন করে দিয়ে তিনি ধন্য হতে চেয়েছিলেন। তাই ছেলেবেলায় আমাকেও তিনি নীলমাধবের পায়ে সঁপে দিয়েছেন। আমি দেবদাসী, আমার বিয়ে করবার অধিকার নেই। আকাশ ভেঙে বাজ পড়ল যেন। ছেলেটির কণ্ঠ থেকে যেন অব্যক্ত অস্পষ্ট শব্দ বেরোল একটা। দুর্ভেদ্য কঠিন স্তব্ধতায় চারিদিক গেল আচ্ছন্ন হয়ে। উঠল অতি তীব্র ঝিঁঝির ডাক। নদীর ওপারে সূর্যের শেষ আলো মিলিয়ে গেল। স্তব্ধতা ভেঙে অবরুদ্ধ স্বরে ছেলেটি বললে, বাজে। না, এ সংস্কার তুমি মানো? তেমনি বহু দূরের থেকে যেন এই চর আর নদীর ওপার থেকেই মেয়েটির গলা ভেসে এলো, না। তাহলে কেন এ সংস্কার ভাঙবে না তুমি? পারবো না, সে জোর আমার মনে নেই। কান্নার চাইতেও মর্মান্তিক বর্ণহীন শীতলতা তার স্বরে। মানতে পারি না, ভাঙতেও পারি না। বিপ্লবীর সমস্ত শাস্তি দিয়েও নয়। উপায় নেই। মেয়েটি উঠে দাঁড়ালো এবার। মাঠের মধ্য দিয়ে দ্রুত বেগে এগিয়ে চলল। ছুটে পালিয়ে যেতে চায় সে। আগুন ভরা প্রলাপ জড়ানো চোখে সুতপা গল্প শেষ করল। মন্ত্রমুগ্ধ রঞ্জন যেন সম্বিত ফিরে পেল। যান্ত্রিক স্বরে বলে ফেলল, বেনুদা। আর তক্ষুনি সেই মুহূর্তেই সুতপা যেন চেতনা লাভ করল। হঠাৎ যেন বিকার কেটে গেছে তার, যেন চকিতে স্বাভাবিক হয়ে গেছে সে। তীক্ষ্ণ তীব্র স্বরে সুতপা চেঁচিয়ে উঠল, যান আপনি। রঞ্জন আর অপেক্ষা করল না। পথ দিয়ে চলতে চলতে নিজের চোখ সে কচলালো বার কয়েক। এ সত্যি নয়, এ স্বপ্ন। যেন হঠাৎ ঘুম ভেঙে গেলেই সাবানের বুদবুদের মতো ভেঙে পড়বে এর রং। সুতপার নিরাভরণ দীপ্ত দেহে তলোয়ারের ঝলক, তার চারিদিকে আগ্নেয় বৃত্ত। বেনুদা লোহায় গড়া নিষ্ঠুর মানুষ। ভালোবাসার সংস্কারের বেড়ার বন্দিনী সুতপা শপথ নিয়েছে দাসত্বের শিকল ভাঙবার। অথচ যাকে ভালোবাসে সংস্কার ভেঙে তার কাছে এগিয়ে যাওয়ার জো নেই তার, জোর নেই সুতপার। তাই কি অত করে সংস্কার ভাঙবার কথা বলেছিল সে? শক্ত করে নিতে চাইছিল নিজের দুর্বলতার ভিত্তি? আর এই জন্যই কি গাড়ির আলো নেবাবার কথায় ভয় পেয়েছিল সে?
একটা অর্থহীন কলকোলাহলে সমস্ত ভাবনাগুলো যেন একাকার হয়ে গেল। আজ এ পর্যন্তই। উপন্যাসের 11 পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।